আদার্স টিস্যুস তার সম্পর্কে অ্যাওয়ারনেস মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই ওরাল ক্যাভিটির থেকে কি করে শরীরের মধ্যে তার যে বিভিন্ন সমস্যা হয় সেই বিষয়েও মানুষকে জানানো এবং এতে করে আমাদের ডেন্টাল সার্জনদের কিন্তু একটা বিরাট ভূমিকা। এবং আজকের দিনে আমরা যদি সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা শুধু আজকে করলাম তা নয়, কিন্তু একটা দিন যেহেতু থাকে সেই দিনের একটা মাহাত্ম্য থাকে, সেই দিনে মানুষ জানতে পারে, সব মানুষ জানতে পারে কেন আজকের দিনটাতে আমরা এই জাতীয় দন্ত চিকিৎসক দিবস উদযাপন করি। অর্থাৎ আমরা যে ডেন্টাল সার্জন এবং আমাদের কি রোল সেই সম্পর্কে মানুষকে অবহিত করা। এবং আজকে এখানে টিভির পর্দায়ও স্ক্রিনেও আমরা দেখছিলাম যে বিভিন্ন সময়ে ডেন্টাল অ্যাসোসিয়েশন থেকে যেভাবে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ক্যাম্প করে, এক তো অ্যাওয়ারনেসও করছে, আবার ট্রিটমেন্টও করছে, আবার প্রিভেনশনের জন্য যা যা দরকার সেই কথাগুলোও বলছে। আজকে আমি এই যে ন্যাশনাল ওরাল হেলথ মিশন হেলথ প্রোগ্রাম অ্যান্ড ন্যাশনাল হেলথ মিশন এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের যে যৌথ উদ্যোগে এই ধরনের উদ্যোগ কিন্তু আগামী দিন আমার মনে হয় আরও বারবার যদি আরও প্রোগ্রাম করা যায় আজকের দিন বাদ দিয়েও, তাহলে আরও বেটার হবে। আজকে যেবারের থিম ট্যাগলাইন, এই ট্যাগলাইনের কী নাম দেওয়া হয়েছে? দিস ন্যাশনাল ডেন্টিস্ট ডে, থ্যাংক ইউ ডেন্টিস্ট ফর ইউর স্পার্কলিং স্মাইল। আমি তো সব জায়গায় বলি যে আমরা হাসাটা কিন্তু বিনা পয়সায়, হাসতে তো সমস্যা নেই, কিন্তু হাসে কম, বেশিরভাগই দেখি মানে গুরু গম্ভীর ভাব, অলওয়েজ গ্লুমি ফেস। তো হাসতে অসুবিধা। ডেন্টাল সার্জনরাই যদি না হাসে তাহলে অন্যদের কি করে হাসাবে? এই যে স্পার্কলিং যে স্মাইল কি করে আসবে? কাজের চাপে, কাজের বোঝায়, ওভারল্যাপিং অফ ডিফারেন্ট প্রেশার, অনেক সময় মুখের থেকে হাসি কিন্তু উড়ে যায়। তো আমাদের তো তবুও জোর করে আসতে হবে, জবরদস্তিও আসতে হবে। আর এর থেকে এই যে প্রেশার, আমি আরেকটা জায়গায় একটা বলতে বলেছিলাম যে প্রেশার রিলিজ করার একমাত্র উপায় হচ্ছে হাসি। ওই যে আমাদের হপকিন্স না কি আছে, হকিন্স যে প্রেশার দেখেন না, যখন প্রেশারটা বেড়ে যায় একটা আওয়াজ হয়, তো প্রেশারটা বেরিয়ে গেলে শান্তি। তো এইরকম শরীরের মধ্যেও আমার মনে হয় মাঝে মাঝে হাসি টাসি দিলে, আর নিজের দাঁতগুলো একটু দেখানো দরকার। ডেন্টিস্ট্রি চান্স পেলে আর কিছু না হোক নিজের দাঁত কিন্তু ঠিক করে ফেলে। প্রথমেই যে জুনিয়র আছে সিনিয়রদের ধরে যে যাই ওখানে গিয়ে স্কেলিংটা আগে করি, এরপরে আসলো ফিলিংটা করি, এরপরে বললো যে যদি অর্থোডন্টিকের সুবিধা থাকে, কিন্তু অর্থোডন্টিস্টরা তো সহজে হাত দেয় না, কারণ এটা পয়সা টয়সার অনেক বিষয়। তো এটা অনেকের হয়ে ওঠে না, আবার হয় না, কিন্তু বুঝতে বুঝতে বয়স যখন পেরিয়ে যায় তখন আর এটাকে সোজা করার উপায় নাই। তো দেখা যায় অনেক ডেন্টাল সার্জনেরই এই ধরনের বক্ররেখার দাঁত আমরা দেখতে পাই, অ্যালাইনমেন্ট। তো এটা কিন্তু যাই আছে, আমি নিজেও অনেক গায়ক গায়িকাদের দেখি এত সুন্দর সুরেলা মানে সুর, এরপর দেখি অনেকে, শুধু আমি না, অনেকে বলে আরে ওর দাঁতের জন্য ওর পুরো চেহারাটাই, ফেসটাই যেন কীরকম হয়ে গেছে। তো দাঁত আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, এবং দাঁতের ইম্পর্টেন্স আমাদের পরীক্ষায় আসতো। এটাও আপনার সবাইকে বলা উচিত যে দাঁত কিন্তু প্রোটেকশনেরও কাজে আসে, বিশেষ করে মেয়েদের জন্য তো বিরাট। তো কাজেই এই একটা তো প্রোটেকশন, একটা হচ্ছে নিজেকে প্রেজেন্টেশন করা। আর আপনারা জানেন যে এই দাঁত যদি সুন্দর থাকে তাহলে আমার যখনই বাচ্চাদের যখন দাঁত উঠতে সাহায্য করে, ফোনিটিক্সও কাজ আছে, আমরা সবাই জানি এগুলো। কথা বলার অনেকের ভালো ম্যাচিউরড হয়ে গেছে, কিন্তু সামনের দাঁত যদি পড়ে যায় দেখবে হাওয়া বেরিয়ে গেল, গানই আর হলো না, কথাও ঠিকভাবে বলতে পারবে না। কাজে এই বিষয়গুলো কিন্তু মানুষের কাছে বলা দরকার। অনেক সময় দন্ত চিকিৎসকদের কিন্তু অনেক সময় দেখি আমি, যারা মেডিকেল পার্সনরা আছেন, শুধু তারা না, অন্য সাধারণ মানুষ, দন্ত চিকিৎসক, দাঁতের ডাক্তার। তো এই যে বিষয়টা, আর আপনাদের তো আরেকটা সমস্যা হয়েছে এখন, যেহেতু ভারতবর্ষে আমার জানা নেই, এই নিয়ে আমিও কথাও বলেছিলাম, তো আমার বলার পরে বললো যে ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী ডেন্টাল সার্জন হয়নি। যেহেতু আমি হয়েছি, কিন্তু বিরোধীরা আমাকে তো এমনিতে পারে না, কিন্তু ডেন্টিস্টরে কিন্তু বকে, মানে আমাকে যখন বকে নানাভাবে, ডেন্টিস্ট ও আমাদের কি রাজ্য চালাবে।
তখন নানা রকমভাবে আর ওনার থেকে কি মেডিকেল শিখব। তো প্রথমেই উই আর দ্য সফট টার্গেট অ্যান্ড কাজেই নিজের যে আমাদের সায়েন্সটা সেটা কিন্তু আমার উপর বর্তায় না, অ্যাজ এ হোল আপনাদের উপর সবার উপরে কিন্তু বর্তায়। আমার মনে হয় যে নচিকেতার যে এত বড় গায়ক, কি সুন্দর ডাক্তারদের এগেনস্টে যে অমানুষ ডাক্তার, কিছুদিন আগে দেখলাম নচিকেতা অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন, তো যারাও মানুষ হয়ে ওনার চিকিৎসা করলেন। তো আমরাও যারা এই ধরনের কথা বলে যখন ডেন্টাল চেয়ারে বসবে একবার স্মরণ করিয়ে দেবেন, আপনারা তো বলবেন না না আপনাকে তো বলিনি, ওই ডাক্তার মানিক শাহকে বলেছি। তো বলবেন যাইকেই বলুন, কিন্তু যে শব্দটা লাগিয়েছেন, যাই হোক আমরা মানুষ, আপনার চিকিৎসা করতে আমরা তৈরি আছি। আসুন মিরর দিয়ে দেখুন, আর মানে প্রোবটা দিয়ে ভালো করে দেখে নেবেন। এখানে আমরা সবাই জানি যে ডক্টর রফিউদ্দিন আহমেদ 1890 সালের 24শে ডিসেম্বর ইস্ট বেঙ্গলে ওনার বর্ধমপাড়ায় জন্মগ্রহণ করেন। পিতার নাম ফৈজুন্নেসা মৌলভী সাফিউদ্দিন এবং উনি ডেপুটি কালেক্টর ছিলেন। আমি জানি না পুরো ডিটেলস, হয়তো বা ডক্টর রায়চৌধুরী অলরেডি টোল্ড অর নট, আই ক্যান্ট রিমেম্বার। তো যাই হোক, তবু আমার বলতে হবে এখানে যে আমার কাগজপত্র দিয়েছে 1915 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লোয়া বিশ্ববিদ্যালয় থেকে ডেন্টাল সার্জারির চিকিৎসক হিসাবে স্নাতক ডিগ্রি লাভ করেন। আমি যতটুকু মনে আছে, আমার ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ থেকে আমার কলিগরা অনেকে পাশ করেছে। আমি তখন, আমাকে দেওয়া হয়েছিল পাটনাতে, ওরা আর আহমেদে পেয়েছে। তো ওদের সাথে যখন কথা বলছিলাম, আই মে বি রং মে বি রাইট, তো বলছিলেন বা ওদের থেকে যে কালেক্ট করলাম যে উনি যাওয়ার জন্য জাহাজে করে সে যেতে হয়েছে, মানে সেই মানে সেই রকম অবস্থাও ছিল না, জাহাজে করে সেখানে পৌঁছেছেন। জেদ কিন্তু থাকতে হবে শরীরের ভিতর, জেদ যদি না থাকে, আর জেদের অর্থ এই না যে আমি গিয়ে একজনকে একটা কিছু আঘাত করলাম, জেদ মানে ভিতরে জেদ যদি না থাকে সামনের দিকে এগুলো অসম্ভব। তো ওনারা হচ্ছেন আমাদের কাছে একটা আদর্শ ব্যক্তি, লিজেন্ড ব্যক্তি। তাদের দেখেই কিন্তু আজকে আমরাও পথ চলার যে রাস্তা সেটা আমরা দেখতে পাই এবং দেখি। তো সেখান থেকে যখন স্নাতক ডিগ্রি লাভ করেন 1919-এ উনি কলকাতায় এসে উনি ডেন্টাল ট্রিটমেন্ট শুরু করেন। আমার মনে আছে যখন আমি গভর্নমেন্ট ডেন্টাল কলেজ পাটনার থেকে পাশ করে আসলাম, তো আগরতলায় যখন আসলাম, এসে ডেন্টাল চেয়ার লাগবে, আমার মনে হয় ফিজিওলজিক্যাল চেয়ার, আমি বোধহয় প্রথম ত্রিপুরাতে ফিজিওলজিক্যাল চেয়ার আনি। সেই কলকাতায় গিয়ে, আর সবকটাই কিন্তু চেয়ার সিস্টেম ছিল, সবাই ইউজ করতো তখন। আমি গিয়ে দেখলাম এই চেয়ারের, কোথায় বললো এটা কোথায়, হাওড়াতে নাকি বানায়, ফ্যাক্টরিতে গেলাম, কালারটা কীরকম হবে দেখে আসলাম। এখন আগরতলা আনতে গেলে এ তো আবার 2500 টাকা খরচ, যে আসবে তাকে 2500 টাকা দিতে হবে। তা আমি দেখলাম কিভাবে মোবিল ঢুকায়, কীভাবে এটাকে, কারণ পাঠাবে প্যাকেট করে আলাদা আলাদা করে। তো এই যে দেখে আসলাম, নিজেই কিন্তু ওই বড় বড় যেভাবে এক্স্যাক্টলি সেম ওয়ে আমি এটাকে উঠালাম, লাগালাম, এরকম 2-3 বার। কিন্তু আমার চেয়ারটা এখনও আছে, ভাঙেনি, প্রদীপ চেয়ার। মানে এখনের নতুন নতুন চেয়ার এসছে, সব ধুলিস্বাদ, কিন্তু ওইটা কিন্তু রয়ে গেছে একটা এন্টিক হিসাবে। তো এই যে মানে ইচ্ছা করলে কিছু জানার, কিছু করার, এখন তো মানে সেইভাবে গার্জিয়ানরাও অনেকটা তোলা করে রাখে আমাদের ছেলে মেয়েদের, কিন্তু আমাদের সময় তো নিজেদেরই সেলফ মেড পার্সন টু সাম এক্সটেন্ট। অফকোর্স আওয়ার ফাদার্স প্যারেন্টস দে হ্যাভ হেল্পড এ লট ফাইন্যান্সিয়ালি অ্যাজ ওয়েল এজ মেন্টালি অর লজিস্টিক্যালি, দ্যাট ইজ দেয়ার। কিন্তু এর ভিতরেও অনেকে দেখি আমরা এক্সেপশনাল, আমরা এই যুগেরও অনেক ছেলে মেয়েদের আমরা দেখি। এবং 1920-তে সুডা ফাউন্টেনের নিউ ইয়র্কের, তাদের থেকে একটা আর্থিক সাহায্য নিয়ে প্রথম ভারতীয় ডেন্টাল কলেজ উনি কলকাতায় প্রতিষ্ঠিত করেন। উনি বলেছেন যে শিক্ষা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু কেউ যদি এই দায়িত্ব না নেয় আমি বসে থাকবো না, আমি দায়িত্ব পালন করব। এই যে আমি যেটা বললাম যে জেদ একটা, এবং সেই আদর্শ নিয়ে উনি কিন্তু সেই ডেন্টাল যে কলেজটা সেখানে স্থাপন করেন। এবং 1925 সালে তিনি ইন্ডিয়ান ডেন্টাল জার্নাল প্রকাশ শুরু করেন। ভাবুন, আজকে আমরা কত জার্নাল, জার্নাল ইত্যাদি কত, এই তারা এই যে ফাউন্ডেশনটা তৈরি করেছে, এর জন্যই কিন্তু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। এবং শুধু তাই নয়, এই জার্নালের উনি 1946-এ উনি সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এবং প্রথম স্টুডেন্টসদের জন্য 1928-এ উনি হ্যান্ডবুক ডেন্টালের কীভাবে অপারেশন ইত্যাদি লাগবে তার হ্যান্ডবুক উনি প্রকাশ করেছেন। 1932 থেকে 1944 মানে 1932 থেকে 1944 পর্যন্ত উনি কলকাতা কর্পোরেশন কাউন্সিল এবং আন্ডারম্যান হিসাবে নিযুক্ত ছিলেন এবং 1949 সালে তিনি তার কলেজ পশ্চিমবঙ্গকে দান করে দেন এবং এটার নাম হয়েছে কলকাতা ডেন্টাল কলেজ। আমি শিওর যারা ওখান থেকে আহমেদের থেকে পাশ করেছে আমার সাথে একমত হবে যে ডাটা আমি পেয়েছি। তো পরবর্তী সময়ে এই কলেজের নাম যখন উনার নামে ডক্টর আহমেদ ডেন্টাল কলেজ এবং হাসপাতাল, এবং অত্যন্ত দুঃখের বিষয় এত পুরনো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডেন্টাল কলেজ ইন ইন্ডিয়া। আমি তো মাঝে মাঝে শুনতাম এশিয়া, আমার জানা নেই, পুরো আমার কাছে ডাটা নেই যে এশিয়ার মধ্যে ফার্স্ট ডেন্টাল কলেজ, মেবি আই ডোন্ট নো, কিন্তু পুরো ভারত যখন অখণ্ড ভারত ছিল এর মধ্যে প্রথম ডেন্টাল কলেজ আহমেদ ডেন্টাল কলেজ। কিন্তু দুঃখের বিষয় এই ডেন্টাল কলেজের যে অবস্থা 70 দশকে আমরা দেখেছি, ওফ বলা যায় না, ঢুকবো যে কখন বোম মারবে, কখন যে কাকে মারবে, এইসব আমরা ওই সময়ের যে সরকার ছিল পরবর্তী সময়েরও সরকার, অদ্ভুত এক অবস্থা সেখানে, এবং বিভিন্ন লোকের সাথে এদের সম্পর্ক থাকে। পড়াশোনার যে কি অবস্থা হতো, আমি মাঝে মাঝে গিয়ে তো আমি দেখেছি আমাদের ইভেন ত্রিপুরা রাজ্যের একজন যে ওখানে পড়ছিল তাকে পর্যন্ত স্টেপ করা হয়েছিল প্রায় 15টা না 20টা। মানে ভাবা যায় এই রকম কালচার ছিল ওয়েস্ট বেঙ্গলে। তো এই ডেন্টাল কলেজে এমডিএস হয়নি, নতুন নতুন কলেজগুলোতে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন স্টার্ট হয়ে গেছে। মানে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, এই যে কথাগুলো ছিল এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু আবার এমডিএস হচ্ছে। তো এই যে পরিবেশ, কারণ যতক্ষণ ধরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না থাকবে, শান্তির পরিবেশ না থাকবে, কোনো অবস্থায় কোনো জিনিসের ডেভেলপমেন্ট সম্ভব না। দিন পাল্টাচ্ছে। এখন আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে দেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একটা নতুন ভারত তৈরির যে চিন্তাভাবনা করছে, আমরাও কিন্তু নতুন ত্রিপুরা, আমি তার থেকে ইনহেরিট করেছি, মানে ফলো করেছি ওনাকে, নিউ ত্রিপুরা আমরা চেষ্টা করছি বানানোর। এবং এই ডক্টর আহমেদ 1920 থেকে 1950 সাল পর্যন্ত ওই কলেজের উনি মানে অধ্যক্ষ ছিলেন এবং 1946 সালে তিনি বেঙ্গল ডেন্টাল অ্যাসোসিয়েশন, যেটা আমরাও করেছি এরকম দেখুন, প্রতিষ্ঠা করেন এবং যা পরবর্তী সময়ে ভারতীয় ডেন্টাল অ্যাসোসিয়েশন নামে নামকরণ করা হয়। আমরা করেছি এর ব্রাঞ্চ হিসাবে, আমাদের ছিল না যখন আমরা এসে, আমরা 8-10 জন ছিলাম, আমরা তখন প্রথম ডেন্টাল অ্যাসোসিয়েশন স্টার্ট করি। এবং শুধু তাই নয়, এই ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের উনি 3বার প্রেসিডেন্ট ছিলেন সেখানে। আজকে আমরা ডেন্টিস্ট অ্যাক্ট নিয়ে আমরা বড়াই করি, কিন্তু এই ডেন্টিস্ট অ্যাক্টের জনককে ডক্টর আহমেদ। এই যে উনি কিন্তু 1939 সালে প্রথমে বেঙ্গল ডেন্টিস্ট অ্যাক্ট করেন, সেটাকে পরবর্তী সময়ে ভারত সরকার সেটাকে ডেন্টাল অ্যাক্ট এবং ভারতীয় ডেন্টাল অ্যাক্ট 1948 মডেল তৈরি করেন। এখনও সেটা আমরা কিন্তু ফলো করি। ওনার সাথে আমার একটা ভালো মিল আছে, দেখলাম যে 1950-তে তিনি তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীও ছিলেন। তো কাজে অনেকটা দেখলাম যে ঠিকঠাকই আছে, যে শুধু আমার মতো ডেন্টাল সার্জন না, উনিও একজন ডেন্টাল সার্জন ছিলেন। তো সরকারের মন্ত্রী ছিলেন তিনি, এবং তিনি 1962-তে কৃষি, কমিউনিটি ডেভেলপমেন্ট, সমবায়, ত্রাণ এবং পুনর্বাস দপ্তরের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করেছেন। ভারত সরকার 1964 সালে ওনাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। কাজে এই যে দিনে আজকে কিন্তু ওনার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, ওনাকে স্মরণ করছি। উনি যে মার্গদর্শন আমাদের কাছে দিয়েছেন, যে ভিতরে যে জেদ, এবং আমি বলবো না আক্রোশ, কিন্তু যে জেদ একটা কিছু করার, যে আই হ্যাভ এভরিথিং, অল মানে পটেনশিয়াল আই হ্যাভ অলরেডি, দিজ আর অল মানে ইনবিল্ড, দ্যাট খালি এটাকে প্রকাশ করা, এই যে বিষয়টা আমাদের প্রত্যেকটি মানুষ, আমরা মনে করি ডিপেন্ডেন্ট থাকার একটা হ্যাবিট হয়ে গেছে এখন প্রতিটা মানুষ। কিন্তু আমরা সব কিছু ভগবান দিয়েছে, কিন্তু আমরা সেইগুলো নিয়ে আমরা প্রপার ওয়েতে সেটাকে কিন্তু প্রকাশ করতে পারি না। এই ধরনের ব্যক্তিদের যখনই আমরা স্মরণ করি, ওনাদের জন্মদিনেই হোক, মৃত্যুদিনেই হোক, তখন কিন্তু এগুলো আমাদের পথ দেখায়। আজকে ডেন্টিস্ট্রি নিয়ে অনেকে কথা বলেন, আপনারা সবাই জানেন আজকে যে পেইনলেস সার্জারি হয়, কারা করছেন, কে করেছেন?
প্রথম ডেন্টিস্ট আজকে অ্যানেস্থেশিয়ায় যে ইথার প্রথম ডেন্টিস্ট আবিষ্কার করেছে। বলবেন যারা ডেন্টিস্ট্রিকে নিয়ে, যারা ডেন্টাল সার্জনকে নিয়ে উপহাস করে, যে তার নাম হচ্ছে উইলিয়াম টি.জে. মর্টন, ইউ নো ইট। অ্যান্ড উনি মডার্ন সার্জিক্যাল অ্যানেস্থেশিয়া publicly demonstrated the successful use of inhaled ether on 16th October 1946 at Massachusetts General Hospital and revolutionized surgery by eliminating pain. ডেন্টিস্ট কী কাজ করে বলবেন না? আমরাই তো মনে থাকে না, আরে তো মনে রাখতে হয়। এখন তো হাতের মুঠোয় আপনার আছে, ইচ্ছা করলে সব পেয়ে যাবেন, এআই কাজ করছে সব, এবং ডেইলি একবার করে এগুলো কথাগুলো মুখস্থ করবেন। আর যেখানে ডেন্টিস্টরা কিন্তু মাঝে মাঝে গপ কিন্তু মারার গপ খুব বেশিও করে, কিন্তু এইসব বিষয় নিয়ে বেশি গপ করলে বেটার হবে আমার মনে হয়, তাহলে মুখস্থ হয়ে যাবে আর মানুষের কাছে আপনার নিজের যে পার্সোনালিটি সেটাও ডেভেলপ করবে। আর এখন কিন্তু এই অর্থোপেডিক্সের এরা কী বলে যে এমুক ইমপ্লান্ট তেমুক ইমপ্লান্ট, এবং আপনারা সবাই জানেন এই ইমপ্লান্ট কিন্তু ডেন্টিস্ট্রির থেকে প্রথম শুরু হয়। একজন অর্থোপেডিক্সের ডাক্তার ও ভয় পাচ্ছিল বিভিন্ন সাধারণত পশুদের উপরে সেটার তার করে প্রয়োগ করে, এবং একজন যিনি ভলেন্টিয়ার হয়ে এক ভদ্রলোক এসছেন তাকে, এবং এই ডেন্টাল ইমপ্লান্ট একটা অর্থোপেডিশিয়ান এবং রিসার্চার, উনি কিন্তু সেই প্রথম ইমপ্লান্ট শুরু হয়। আর এই ইমপ্লান্টের যাত্রা শুধু ডেন্টালে না, সমস্ত জায়গায় আজকে ইমপ্লান্ট ছাড়া টাইটেনিয়ামের ইমপ্লান্ট উনি শুরু করেন সেখানে 20th century-তে। A Swedish physician, researcher and orthopedic surgeon placed the first successful titanium dental implant into a human volunteer, Sam Larson, who lived with the implant for over 40 years. দেখুন কত পরিশ্রম করে ওরা কাজ করেছে, আর আজকে আমরা সহজে এই ইমপ্লান্ট নিয়ে আমরা কাজ করছি। আমার মনে আছে প্রথম যখন কলেজে যাই তখন, এখন তো অ্যারোটার দিয়ে কাজ করে সব, আমার মনে আছে 75 টাকা দিয়ে খরচ করে দোকানে গেলাম বানাতে, সে যে ফুড প্যাডেল ড্রিল, এটা কিন্তু আমার বাড়িতে অনেক দিন ছিল, আমি জানি না এখন খুঁজতে হবে এটা। এই ফুড প্যাডেল দিয়ে বা দিকেই করে হাত দিয়ে কাজ করতাম আমরা। তো এতে করে যে কেভিটি ওই সময় প্রিপেয়ার করেছি, এখন এই মডার্নাইজেশন ইউজ করে এত সুন্দর কেভিটি বানায় না, যে তার যে এক্সিয়াল ওয়াল প্যারালাল টু দ্য সেন্ট্রাল এক্সিস, এসব কোথায় আমি তো জানি না এখন, কারণ আমাদের কাছে ছিলই তখন অ্যামালগাম, এখন তো এইগুলোর এইভাবে দরকারও পড়ে না। তো এই ফুট প্যাডেল ড্রিল জর্জ এফ গ্রিন ইন 1870-তে উনি শুরু করেন, এবং পরবর্তী সময়ে ইলেকট্রিক যে ড্রিল শুরু হয়, এবং হায়ার স্পিড ড্রিল যখন শুরু হলো, কে করলেন এটা? আজকে এই যে আমরা অ্যারোটারের কথা বলছি, সেটা জন বার্ডেন ইন 1950 তখন সেটা শুরু করেন, এবং এটাকে কমার্শিয়ালাইজড করেন। আমরা তো ডেন্টাল ফ্লস খুব বলি, ডেন্টাল ফ্লস আপনার তো জনসন অ্যান্ড জনসনের প্রথম ওরা নাইলনের তৈরি করে, এবং সেটাকে এটাকে ডেন্টাল ফ্লস হিসাবে ইউজ করেন বাই ডক্টর চার্লস সি বস। আমি তো ফ্লস তো ইউজ করি না, কিন্তু সুতো দিয়ে কত ডেন্টাল ফ্লস, আগে তো প্র্যাকটিসে পেতাম বিনা পয়সা, এখন তো তাও নেই, তো আমি সুতো দিয়ে ডেন্টাল ফ্লসিং করি, এবং দেখছি ইট ইজ অ্যাজ গুড এজ নাইলন। কিন্তু নাইলনের একটা সুবিধা হচ্ছে সেটা ছিঁড়ে যায় না, তো এটা ছিঁড়ে গেলে বারবার রেল থেকে নিতে হয়, তো এটাকে যাই হোক যেভাবেই হোক এটা আমরা অ্যাডপ্ট করি। তো এইগুলো হচ্ছে ইতিহাস আমাদের জানা উচিত, এবং নতুন নতুন এখন জিনিস আছে। আজকে তো আগে আমরা একটা এক্সরে হবে ডেন্টালের, IOPA মুখস্থ করো, চলো ওই দোকানে যাও, ইন্ট্রাওরাল পেরিএপিক্যাল এক্সরে। আর এখন আমাদের কোথায় ডিজিটাল এক্সরে হয়ে গেছে, লেস রেডিয়েশন, তাছাড়া ইনস্ট্যান্ট ইমেজিং ফর বেটার অ্যাসেসমেন্ট। ইন্ট্রাওরাল ক্যামেরা, ভাবুন আপনারা আজকে ইন্ট্রাওরাল ক্যামেরা, টাইনি ক্যামেরাস ফর ডিটেইল ভিউজ অফ দ্য ইনসাইড দ্য ওরাল ক্যাভিটি। ক্লিয়ার অ্যালাইনার, অর্থোডন্টিস্ট এখানে আছে, নিশ্চয়ই আছে, তোরা বুঝবে যে স্ট্রেটেনিং অফ ডিসক্রিট টিথ, এইগুলো তো আমাদের সময়ে ছিল, কিন্তু আমরা এগুলো আমরা হাত দিতে দিত না, এরকম অবস্থা। 3D প্রিন্টিং, আই ডোন্ট নো সিনিয়র যারা এখানে ডেন্টাল সার্জনরা ওটা ইউজ করে কি না, আমি তো ইউজ করিনি, কিন্তু কলেজে যেহেতু এসছে এবার আমি একবার দেখলাম, চেষ্টা করলাম বুঝবার। তো এখানে যিনি আছেন আমি দেখতে পাচ্ছি, শি ইজ অলসো দেয়ার, সো আই টোল্ড হার দ্যাট ইউ প্লিজ গিভ মি সাম lessons on this.
So one day I will go, I will try to find out some time, because জানার শেষ নেই, জানতে অসুবিধা কী, শিখলাম অসুবিধা কী। তো 3D প্রিন্টিং এটা কিন্তু একটা মানে সাংঘাতিক বিষয়টা। এটা কোনো কলেজের মধ্যে বা কোনো ক্লিনিকে একটা 3D প্রিন্টিং আছে, দ্যাট মিনস যে ফর ক্রিয়েটিং ক্রাউনস, ইমপ্লান্টস অ্যান্ড অ্যালাইনার্স ইন অফিস। একটা নতুন এখন বেল স্কোপ, যে বেল স্কোপ একটা স্পেশাল লাইট ওরাল কেভিটিতে যদি দেওয়া যায়, তাহলে সেই ওরাল কেভিটিতে ক্যামেরা এত পাওয়ারফুল যে ক্যান্সারের আগের থেকে দেখা যায়। আমি তো ওরাল ক্যান্সার নিয়ে অনেক কাজ করেছি, বহু পেশেন্ট এখনও আসে, মুখের ভিতরে এত লিজন থাকে আমাদের। ক্লিনিক্যাল আইস কিন্তু বিরাট একটা, যে যত বেশি এক্সপোজার থাকবে, আমরা গতানুগতিক ওই একটা লিজন দেখলাম, ওই ডেন্টো জেল অয়েনমেন্ট আর নতুবা ইমুক অয়েনমেন্ট এটা লিখে ছেড়ে দিলাম, আর সাথে সাথে অন্য কিছু করি। কিন্তু চেহারা দেখলে এটা কিন্তু বোঝা যায় যে অ্যাবনর্মাল হতে পারে কিনা, এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা কিনা। তো আগের থেকে এই যে ক্লিনিক্যাল আইস যেটা, এই যে ক্যামেরার যেটা তো ঠিক আছে, এটা তো মেশিনারি, নিজের চোখের যে এবং ব্রেনের সাথে যুক্ত করে যে তার যে মানে সেটাকে বোঝা এবং পেশেন্টের বেনিফিটের জন্য এই এক্সপোজার কিন্তু খুব দরকার। অনেক দেখেছি আমি, আলটিমেটলি দেখা যায় ওই এসব ওষুধ দিতে দিতে ওর স্কোয়ামাস সেল কার্সিনোমা, মেটাস্টেসিস এবং পেশেন্ট মারাও যায়। আর ওরাল ক্যাভিটির এখানে কথাও হয়েছে, আমাদের সেক্রেটারি সাহেব বলছিলেন যে ওরাল ক্যান্সার এখন প্রচুর বেড়েছে, এর জন্য আমাদের বিভিন্ন জায়গায় স্ক্রিনিংও হচ্ছে। কিন্তু ওই স্ক্রিনিংয়ের সময় সিনিয়র যারা আছেন ওদেরকে সাথে কথা বলা, খালি মানে হোয়াইট প্লাককে দেখলাম আর সাবমিউকাস ফাইব্রোসিসের কিছু দেখলাম, কিন্তু চোখের ক্যামেরা কিন্তু সবচেয়ে স্ট্রং, এবং সেটা আসবে উইথ ইওর এক্সপিরিয়েন্স। তার উপর ভিত্তি করে ওই পেশেন্টের ভাগ্য নির্ধারণ করে আগে থেকে যদি আমরা পেশেন্টকে ঠিকভাবে ইয়ে করতে পারি, তাহলে অনেক আমরা বেটার ট্রিটমেন্ট আমরা দিতে পারি, প্রিভেনশন করতে পারি। টুথব্রাশেরও আরেকটা কাহিনী, টুথপেস্টের আমি নাই বললাম, টুথপেস্ট নাকি অনেকে বের করেছে, অনেকের নাম আমি দেখতে গিয়ে দেখলাম, টুথপেস্ট গিয়ে আর বলছি না, কিন্তু স্পেসিফিক এই যে 1780 উনি যে প্রথম যে উইলিয়াম এডিস ইংল্যান্ডে অ্যারাউন্ড 1780-এ উনি ফার্স্ট মডার্ন টুথব্রাশ উনি ইনভেন্ট করেছেন। ব্রাশ আর টুথপেস্ট আমাদের তো সবসময় একে অপরের অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রপার ব্রাশিং টেকনিক আমি এখনও জানি, যারা প্রাইভেটেও করে বা হসপিটালও থাকে, প্রপার ব্রাশিং টেকনিক একটা ডেন্টাল তার যে হাইজিন এবং বা আগামী দিনের কেরিজ বা ইত্যাদি থেকে, পেরিওডন্টাইটিস এইসব থেকে যদি বাঁচতে হয়, জিঞ্জাইভিটিস থেকে, প্রপার ব্রাশিং যদি একটা লোক জানতে পারে, তার থেকে প্রায় ধরুন 70% বেটার হবে তার ডেন্টাল এবং তার মানে অ্যারাউন্ড মানে দিস ডেন্টাল এরিয়াজ, অল দ্য টিস্যুস কীভাবে, কারণ তার মাসাজিং হয়, কোথার থেকে ব্রাশের কীভাবে কোন দিকে যাবে। আমরা তো অনেককে দেখি উপরে নেয় আবার নিচে আনে, উপরে আনে নিচে আনে, বলে ব্রাশ হয়ে গেছে, তাহলে কী হলে তার তো জিঞ্জাইভাল অ্যাটাচমেন্টটাই আবার চলে যাচ্ছে। এই যে ওয়ান ওয়ে ব্রাশিং এবং সেটাকে ধৈর্য ধরে বুঝানো, বহু পেশেন্ট নিজেরও কিন্তু আমি জানি ডেন্টিস্ট্রিতে যারা একবার এসছে দেনো মডিফাইড ব্রাশিং টেকনিক ইত্যাদি বহুত আমরা শিখেছি, কিন্তু ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ, মানে ফ্রম আপার টু ডাউন এবং ডাউন টু আপ। তো এগুলো নিজের উপর যেহেতু আমরা করি, আমাদের ওই নিজের অভিজ্ঞতার নিরিখে নিজের ফ্যামিলিকেও বোঝানো, দেখানো। আমরা নিজেদের ফ্যামিলিদেরই কেয়ার করি না, আর পেশেন্ট তো দূরস্থ, যে ঠিক আছে ব্রাশ করছে তো বলা উচিত আর এইভাবে ব্রাশ করা উচিত। তো ব্রাশের টেকনিকে কত লাভ হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা এভরিওয়্যার ইজ ম্যান্ডেটরি, যে কোনো জায়গায়। আজকে এখানেও যদি পরিষ্কার অপরিষ্কার থাকে হলঘরে, তাহলে ধীরে ধীরে এখানেও কিন্তু সমস্যা হবে। এর জন্য মেনটেনেন্স, এটা ওয়ান কাইন্ড অফ মেনটেনেন্স ভগবান দিয়েছে শরীরে, তাকে মেনটেনেন্স করতে গেলে যা যা দরকার সেই আমাদের কাছে যেহেতু নলেজ আছে সেগুলো আমাদের প্রয়োজন। কিছুদিন আগে আমি এই কারণে বলছি, ডেন্টিস্ট্রি নিয়ে অনেকে অট্টহাসি করে, অনেক কিছু কথা বলে। আমাকে ফরেন্সিক ওডোন্টোলজির উপরে, ইন্টারন্যাশনাল ফরেন্সিক ওডোন্টোলজির উপর আমার বলতে হয়েছিল যে আমাদের সারা পৃথিবীর মধ্যে একটাই কিন্তু যে আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটি
গুজরাটে, এখন আমরা অনেক জায়গায় ব্রাঞ্চ হয়েছে, ত্রিপুরাতেও হয়েছে, সেখানে আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটিতে আমাকে বলেছে। যাই হোক, আমাকে যখন বললো আপনাকে কি নোট স্পিকার হিসাবে, তো আমি এগুলো অ্যাকচুয়ালি শুনতাম, আমাদের 1 পেজ 2 পেজের আমরা ফরেন্সিক ওডোন্টোলজি জানতাম, কিন্তু যেহেতু ওখানে দিতে হবে, বিদেশ থেকে লোক আসবে, তো আমি কিছু ডাটা কালেক্ট করেছি। সেখানে সেই ডাটাগুলো কিছু কিছু আপনাদের সামনে আমি বলতে চাই যে ফরেন্সিক ওডোন্টোলজি ইজ নট অনলি সাইন্টিফিক ফ্যাসিনেটিং বাট অলসো সোশিয়ালি অ্যান্ড লিগালি ইন্ডিসপেন্সিবল। লিগালিও ইন্ডিসপেন্সিবল। এখানে এটাও বলা হয়েছে, হোয়াইল দ্য ক্রিমিনাল, যখনই ক্রাইম হয়, হোয়াইল দ্য ক্রিমিনাল মে লাই থ্রো হিজ টিথ, দ্য টিথ দেমসেলফ ডু নট লাই। কি সুন্দর কথা। হোয়াইল দ্য ক্রিমিনাল মে লাই থ্রো হিজ টিথ, দ্য টিথ দেমসেলফ ডু নট লাই। দিস ইজ দ্য এসেন্স অফ ফরেন্সিক ওডোন্টোলজি। এবং আমরা সবাই জানি যে আমাদের সবাই হার্ড স্ট্রাকচার ইন দ্য বডি, আমরা পরীক্ষা টরীক্ষার মধ্যে অনেক সময় আছে হার্ড স্ট্রাকচার ইন দ্য বডি কি এনামেল, তো অ্যাজ এ হোল মানে টুথ ইজ হার্ড স্ট্রাকচার। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে যখনই ফায়ার, ওয়াটার বা ডিকম্পোজিশন, মিউটিলেশন যাই হোক না কেন, আমাদের এই হিউম্যান বডির যেহেতু এটা হার্ড স্ট্রাকচার, সেটা কিন্তু নষ্ট হয় না। তো এর জন্য ফরেন্সিক সায়েন্সে এই যে এটা উইটনেস অফ ট্রুথ হিসাবে কিন্তু সেটাকে আমরা ব্যবহার করতে পারি। আমি কতগুলো ডাটা আমি কয়েকটা মানে ইতিহাস থেকে আমি নিয়েছি সেগুলো। ইন 1193 AD, রাজা সিসি রাঠোর ওয়াজ আইডেন্টিফাইড বাই হিজ ডিস্টিংটিভ অ্যান্টেরিয়র টিথ। ভাবুন, আমরা কিন্তু অনেকে রেকর্ড রাখি না। এখন কিন্তু একটা দিন আসবে যখন আইন আরও শক্ত হবে, ফরেন্সিক সায়েন্স আরও ডেভেলপ করবে, তখন কিন্তু যার যার মানে যে ক্লিনিকে এগুলো কিন্তু রাখতে হবে। আর এখন তো চিপসের মধ্যে রাখা যায়, কোনো অসুবিধা নেই, কাগজের উপর ডিপেন্ড করে না। তো এই যে বিষয়, ইন 66 AD দ্য বডি অফ লোলিয়া পোলিনা ওয়াজ রিকগনাইজ থ্রু ডেন্টাল এভিডেন্স। একদম মহারানী ছিলেন, রানী ছিলেন তৎকালীন সময়ে, ওনাকেও ওই ওখানকার মানে সিংহাসন দখল করার জন্য, বসার জন্য ওনাকে খুন করা হয়েছিল এবং সেইভাবেই তাকে ডিস্ট্রাকশন করা হয়েছিল ব্যাডলি। তো তার যে ডিকম্পোজড বডি, সেটা কিন্তু ফরেন্সিক ওডোন্টোলজির থেকে ওনাকে সেখানে জানতে পেরেছে। ভিয়েনা অপেরা হাউস ফায়ার ইন 1849, ম্যাসাকার ফায়ার, প্রচুর লোক সেখানে মারা যায় এবং দেখা গেছে যে প্রথম যদি বলা হয় ডেন্টাল আইডেন্টিফিকেশন ওয়াজ ফার্স্ট লিগেলি রিকগনাইজড। তখন এটাকে লিগেলি রিকগনাইজ শুরু হয়েছে। না, যদি কোর্টে ওটা যখন কোর্টে বলবে যে কিভাবে আপনি এটা লিগেলি আপনি বলছেন, এখন তখন থেকে এটা শুরু হলো যে না, ফরেন্সিক ওডোন্টোলজি লিগেলি ইট ইজ প্রুভড। তো এখন কিন্তু সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আর একটা মজার বিষয়, আপনারা জানেন যে হিটলার নিয়ে আমরা, অ্যাডলফ হিটলার এবং তার সো-কল যে লেডি ইভা ব্রাউন, কী অবস্থায় মৃত্যু হয়েছে এন্টিমর্টাম এবং পোস্টমর্টামে, তাদেরকে কিন্তু আইডেন্টিফিকেশন আলটিমেটলি এই ফরেন্সিক ওডোন্টোলজির মাধ্যমে হয়েছে। ইন 1897 ডক্টর অস্কার এমেডো কনসিডার্ড, যিনি প্রথম এটা এই ফরেন্সিক ওডোন্টোলজি নিয়ে কথা বলছেন, ফাদার অফ ফরেন্সিক ওডোন্টোলজি বলা হয়, উনি একটা বইও লিখেছেন। সেই বইয়ের নাম L.R. ডেন্টিয়ার অ্যান্ড মেডিসিন লিগ্যালস। একটা মানে আমার মনে হয় যে ডেন্টিস্ট্রি মেডিসিনের ক্ষেত্রে এটা একটা বিরাট, এটা আমাদের কাছে এপিক্স। তো আমি জানি না, যদি আপনারা কোনো সময় পান এটা পড়ার চেষ্টা করবেন। আমি যখন আহমেদাবাদে গেলাম, আমি যখন এই ডাটা সেখানে আহমেদাবাদে যখন আমি বক্তব্য রাখছিলাম, তখন সেখানে এই আহমেদাবাদের মধ্যে কিছুদিন আগে যে এয়ার ইন্ডিয়ার যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং প্রায় 50% উপরে বলা হয়েছে ফরেন্সিক ওডোন্টোলজিতে তাদের আইডেন্টিফাইড হয়েছে এবং 100% কারেক্ট হয়েছে। ভাবুন, মানে ডেন্টিস্ট্রির কোন জায়গায় আজকে আমরা সেটাকে আমরা ডিপেন্ড করে। আমি আজকে সাপোজ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, কিন্তু আমি যদি সার্জারি নাই করি, নিজেকে যদি আমি এস্টাবলিশ না করতে পারি, আমি যদি ভয় পাই কাজ করতে গিয়ে, তাহলে ওই ডিগ্রিটাই থাকবে, কাজের কাজ কিন্তু কিচ্ছু হবে না। তো নিজেকে এস্টাবলিশ করতে গেলে এই জিনিসগুলো যত বেশি আমরা বেশি মগজ ধুলাই করব নিজের এবং অন্যদের জন্য আমরা কাজ করব, তত বেশি উইল বি রিকগনাইজ। তো কাজের মাধ্যমেই পরিচয়। আজকে
এই যে ফরেন্সিক ওডোন্টোলজির মধ্যে আমরা সবাই জানি, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা এই বিষয়গুলো আমরা করতে পারি না, বা কোথায় যাব কি করব। একটা হচ্ছে সেক্স অ্যান্ড এজ এস্টিমেশন। এই যে মৃত ব্যক্তিকে পাওয়া গেল, বা তার যে মৃত তো নাই, কিছুই নাই তার শরীরে, তার খালি একটা ম্যান্ডিবল বা তার দাঁত রয়েছে, তার থেকে তার সেক্স অ্যান্ড এজ এস্টিমেশন আমরা সবাই জানি থ্রু স্কাল অ্যান্ড ম্যান্ডিবুলার ফিচার। রেস ডিটারমিনেশনও করা যায়, রেস কোন রেসের হতে পারে সেটাও কিন্তু আমরা ডিটারমিনেশন। ফর এক্সাম্পল, যারা সাউথ আফ্রিকার বা নিগ্রো, তাদের দেখবেন ম্যান্ডিবল কিন্তু প্রগনিটিজমের থাকে। তো এই যে ম্যান্ডিবল এবং মেক্সিলার সাথে, তাতে করে এটা সন্দেহ হয় যে ওই জায়গার হতে পারে তা। তো এইগুলো, এবং নেজাল যে সেফালিক অ্যান্ড নেজাল ইন্ডিসেস, কীরকম নেজাল কন্ডিশন তার, এটা কি বড় নাকি, তো রেস টু রেস ডিফার করে কিন্তু অনেকে নেজাল যে এন্ট্রি বা তার যে স্ট্রাকচার। আমরা অনেক সময়, যেটা আমি একটু আগে বললাম, যে ফিলিং করি, ক্রাউন ব্রিজেস এবং প্রস্থেসিস, এগুলো কিন্তু এখন ম্যান্ডেটরি হওয়া উচিত প্রতিটা ক্লিনিকে। এবং কে, তার বয়স কত, তার এজ কত, কি ফিলিং দিয়েছিলাম, কোন দাঁতে করেছিলাম, এগুলো থাকবে। কোনো দিন আমরা চাই না কোনো পেশেন্টের মানে কোনো কিছু খারাপ হোক, কিন্তু যখন এই ধরনের যে কোনো কারণে অনেক কিছুই হতে পারে, তো এইগুলো যখন থাকবে, পুলিশ যখন যাবে এবং ফরেন্সিক পিপুল যখন খবর নিতে যাবে, তা এখানে কিন্তু বিরাট একটা হেল্প কিন্তু চলে আসে। এবং আমাদের যে তা থেকে ডিএনএ এভিডেন্স, ডেন্টাল থেকে ডিএনএ এভিডেন্সও পাওয়া যায়। আজকে ওপিজি এবং প্যানোরামিক রেডিওগ্রাফ এটা ব্যাকবোন অফ মডার্ন ফরেন্সিক ওডোন্টোলজি। শুধু তাই নয়, ইন মাস disasters like 2004 Indian Ocean tsunami, over 90% of identification in Southeast Asia were made through dental records. আমি নিজেই জানি না আমরা কত কিছু করতে পারি। বাইট মার্ক অ্যানালাইসিস ইন কেস অফ অ্যাসাল্ট, অ্যাবিউজ অ্যান্ড হোমিসাইড with 3D bite mark analysis and computerized overlays, precision has greatly improved. Age estimation in both the living and deceased useful in legal disputes, child labor or immigration cases. Criminal investigations where bite marks or dental remains link the accused to the crime scene. তো এইভাবে ইভেন যারা হিউম্যান রাইটস ওয়ার্কে যারা যুক্ত আছে, সেখানেও ওয়ার, টেরোরিজম, এইসব ক্ষেত্রেও কিন্তু, এবং বিভিন্ন ক্যালামিটি যেটা আমি বললাম, সেখানে ডেন্টিস্ট্রির একটা বিরাট রোল। আমি ওখানে কনফারেন্সের পরে যখন আমি আমার আরও তথ্য ছিল, অনেক ফরেনার এসেছিল, এসে বলছে আমরাও এত ডাটা আমাদের জানা ছিল না। তো মানে তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, ভালো। কিন্তু আমি ওখানে আমার বলার পরে আমি একটা ওখানকার যে ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান বোধহয় খুব সম্ভব, ওনাকে আমি বললাম, আমি গীতে জিকে বললাম ওনার সাথে কথা বলুন। ওনাকে আমি বলে এসেছিলাম, আমাদের ত্রিপুরাতে যেহেতু ফরেন্সিক ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, আপনারা এখানে ফরেন্সিক ওডোন্টোলজির উপরে স্টার্ট করুন। এটা লাভটা কি? ফরেন্সিক ওডোন্টোলজির সারা এই যে ফরেনাররা এসেছিলেন, তারা বলছে আমাদের এখানে ম্যান পাওয়ারের খুব শর্টেজ, এবং একটা ইউনিভার্সিটি আছে সেখানে 1-2 কলেজের তারা ট্রেনিং পাচ্ছে। তা আমি ওনাদেরকে বললাম যে আমাদের এখানে যেহেতু ডিসিআইয়ের মাধ্যমে আমাদের এখানে ফরেন্সিক করে আলাদা এখন অবধি তো শুরু করেনি, আমি জানি না এনডিসি হয়তো বা আগামী দিনে স্টার্ট করতে পারে, চেষ্টাও করব। কিন্তু আমি বললাম এখানে ন্যাশনাল যে ফরেন্সিক ইউনিভার্সিটি আমাদের এখানে হয়েছে, সেখানে এমএসসি যদি আপনারা স্টার্ট করেন ফরেন্সিক, এবং আমাদের যারা ডেন্টাল সার্জনরা আছে তারা কিন্তু এমএসসি সেই কোর্সে ভর্তি হতে পারে। উনি বললেন যে খুব ভালো আইডিয়া আপনার। উনি সাথে সাথে লুকও পাঠিয়েছেন, এখানে ফলো আপও করছি, আমি কথাও বলেছি। যদি হয় তাহলে সারা পৃথিবীর মধ্যে এত ডিমান্ড, তো এখান থেকে যদি ডেন্টিস্ট্রি থেকে তো তাদের সুবিধাও হবে, যে কেউ যদি ইন্টারেস্টেড হয় এই সাবজেক্টে, তাহলে এটা আগামী দিন দেখা যাক, চেষ্টাই তো করব। আমি বলছি না যে হয়েই যাবে, চেষ্টার যত করব তত বেশি। আমি জানি না আপনারা বোর হচ্ছেন কি না, আদারওয়াইজ আই উইল স্টপ হিয়ার। ইফ ইউ ওয়ান্ট দেন আই ক্যান গো হেড। কি বোর হচ্ছেন কি রানা? আদেশ এই আমি যখন স্বাস্থ্য দপ্তরে আমার দায়িত্ব পেলাম, আপনারা দেখেছেন যে আমি যখন জীবিতে আমি গিয়েছি, আমি গিয়ে দেখতাম আমাদের এভরিথিং উই হ্যাভ,
সব কিছু আছে আমাদের, এমন কোনো জিনিস নাই, তারপরেও যেন মনে হয় যে কিছু একটা মিসিং আউট। তো কী ব্যাপার, যে কারণে আমি কয়েকটা ত্রিপুরার বাইরে হরিয়ানা এবং অনেক কয়েক জায়গায় শেয়ার করেছিলাম। এইমসের যিনি ডাইরেক্টর আছেন মিস্টার শ্রীনিবাস না, তো ওনার সাথে আমি কথা বললাম, কারণ উনি একজন মানে এইমসের সারা ভারতবর্ষের মধ্যে একজন অন্যতম পেডিয়াট্রিক সার্জন, কিন্তু ওনার মেইন যে চয়েস সেটা হচ্ছে মানে হসপিটাল ম্যানেজমেন্ট। তো ওনার সাথে আমি কথা বললাম যে ত্রিপুরাতে আপনি আসুন, ওনার ফুল টিম এসছে। তো 15ই অক্টোবর ওনারা দেখে গেলেন কীভাবে ম্যানেজ করার জন্য, হসপিটাল ম্যানেজমেন্টের জন্য। আমাদের ত্রিপুরার একজন স্টুডেন্ট ওনার আন্ডারে পড়ছেন, সেখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এমডি দেওয়া হয়। তো আমি বললাম ওকে পাঠিয়ে দিন আমাদের এখানে। এবং একটা হসপিটাল চালাতে গেলে কিভাবে চালাতে হয়, আগে যেমন ওই 7 মাসের জন্য মানে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে আমরা পাঠাতাম ফেলোশিপে, কোনো লাভ কিচ্ছু হয় না, কিন্তু এখন এই ধরনের আসে। তো ওনার সাথে আমি যখন দিল্লিতে যাই, আমাদের অফিসাররাও ছিলেন সেখানে, 15 অক্টোবর 2025 ওনাদের সাথে আমরা মুভ করি। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যখন যাই, মাটিতে শুয়ে থাকে পেশেন্ট, মাটিতে শুয়ে থাকে, দেখতেও খারাপ লাগে। পত্রপত্রিকায় ওখানে সাংবাদিক বন্ধুরা আছেন, প্রায়ই লেখালেখি করেন। তো যাওয়ার পরে দেখলাম যে কিভাবে মানুষ মানে যারা থাকবে এখানে, তো 727 ছিল, সেখান থেকে আজকে প্রায় ডাবল, প্রায় 1413টার মতো বেড আমরা করেছি। আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং সেক্রেটারি সাহেবকে বলেছি যে আরও বাড়াতে হবে, তো প্রায় 100 আসন আরও বাড়াতে যাচ্ছে। এর মধ্যে ক্রিটিক্যাল কেয়ার ব্লক অ্যান্ড কমিউনিকেবল ডিজিজ সেন্টার দুটো এবং স্পেশাল ওয়ার্ড আমরা এর মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এছাড়া ডিজিটালি লঞ্চিং টেলিমেডিসিন লিঙ্কেজ উইথ এইমস সেটা স্টার্ট করছি আমরা। যেটা আমি বলছি যে আগের থেকে পেশেন্টের, কারণ অনেক সময় কী হয়, পেশেন্ট তাদের জায়গা জমি বিক্রি করে বা যাবে, ফ্লাইটে যাবে বা ট্রেনে যাবে, প্রচুর পয়সা খরচা করে যায়। তো যেহেতু টেলিমেডিসিনের মাধ্যমে পেশেন্টও থাকবে, পেশেন্টের পার্টিও থাকবে, এবং তার যে সমস্যাগুলো যিনি কনসার্ন ডক্টর সে আগেই যে মানে কনসার্নড যে স্পেশালিটি আছে তার কাছে পাঠিয়ে দেবে, সে আগের থেকে তার হিস্ট্রি বা কী ট্রিটমেন্ট চলছে জানবে। এবং 5,000 টাকা করে মোস্ট প্রবলি দেওয়া হবে একটা সিটিংয়ে। এতে করে কিন্তু অনেক জিনিস পেশেন্টেরও কিন্তু অনেকটা মানে তার মধ্যেও কিন্তু কনফিডেন্স ডেভেলপ করবে, না আমি ওখানে গিয়ে হয়তোবা ওই ডাক্তারবাবুকে দেখাতেই পারতাম না, আর এখান থেকে ঘরে বসে টেকনোলজি ইউজ করে আমি সেই কাজটা করতে পারছি। অলরেডি সেটা শুরু হয়েছে পিজিআই লখনৌতে, সেটাও আগামী দিন হবে। আরেকটা বিষয়, একটা ডিপার্টমেন্ট থেকে এক ডিপার্টমেন্টে ওই যান রেফার টু সার্জারি, রেফার টু ডেন্টিস্ট্রি, এরকম হয় না মেডিসিন, এখন ইন্টার ডিপার্টমেন্টাল রেফারেল সিস্টেম শর্ট ফিল্ম IDRS সেটাও আমরা স্টার্ট করেছি। সিজা হাসপাতাল আমরা এর মধ্যে দেখেন মণিপুরে সিজা হসপিটাল ছিল, ওনাদের সাথে যখন কথা বললাম, এবং ওনারা কিন্তু এস্টাবলিশড হসপিটাল এবং মেডিকেল কলেজ ওখানে মণিপুরে ওনাদের আছে, তাই তো মেডিকেল কলেজ আছে। তো আমরা লোকও পাঠিয়েছিলাম। তো ওনারা এসে এখন পর্যন্ত ওনারা এবং ওনাদের টিম এবং আমাদের ত্রিপুরার থেকেও আমরা ডাক্তার পাঠিয়ে আমরাও চাইছি যাতে এদের এক্সপার্টাইজ জানে। তো আমরা ফুল টিম নার্সিং থেকে আরম্ভ করে ডক্টরবাবুরা সবাই গেছেন। 5টা এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। একটা ট্রান্সপ্লান্ট করতে 35 থেকে 40 লক্ষ টাকা চাই, কিন্তু 1 পয়সাও পেশেন্টকে দিতে হয়নি। এবং 5টা যে মানে এই কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তারা যিনি পেয়েছেন সেও সুস্থ, যিনি দিয়েছেন সেও সুস্থ। আমরা প্রথম দিকে আমরা চাইছি যে একদম মানে যাতে 100% সাকসেস রেট আসে, একদম দেখে আমরা ট্রিটমেন্ট করছি। ডিজিজ পার্সন থেকেও কিন্তু নেওয়া যায়, অলরেডি মারা গেছে তার থেকেও কিন্তু কিডনি নেওয়া যায়। সেটা নেক্সট স্টেপে যখন এটা একটা সেন্টারটা এরকম হবে যে না মানে এইভাবেও মানে আমরা করতে পারবো, মানুষের মধ্যে একটা অন্য ধারণা যেন না হয়, সেটাও আগামী দিন হবে। যেহেতু ওরা এরকম তাদের অ্যাকাউন্টেবিলিটি দেখিয়েছেন, তাদের পারফরমেন্স দেখিয়েছেন, এর জন্য ওরা জায়গা চেয়েছে। কিন্তু মণিপুরের অবস্থা ভালো না, তো আমরা এখানে প্রায় এখানে ভেটেরিনারি কলেজের সাথে সেটাও অনেক সমস্যা, তারপর তো ওনাদেরকে জায়গা দিলাম। সমস্যা থাকবে যখনই ডেন্টাল কলেজ করতে গিয়ে কত সমস্যা আপনারা সবাই জানেন, যাতে না হয় কত রকমের কথা। একজন জনপ্রতিনিধি প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখেছেন যে আরে এই জিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো গেল, কী ব্যাপার,
এখানে সার্জারি, মেডিসিন, মানে অ্যানাটমি এগুলোর ফ্যাকাল্টি দেখানো হচ্ছে ডেন্টাল কলেজে। তো কেউ যদি অজ্ঞান হয়, আমি কী করে বুঝাবো ওনাকে? আমি যখন পরের দিন মাননীয় প্রধানমন্ত্রীজি আগরতলা আসবেন, আর আমি যখন এই খবরটা আসলো পিএমও অফিস থেকে, আমি গাড়ি করে যাচ্ছিলাম মেঘালয়ে গাড়িতে বসে বসে, দ্যাট ডে ওয়াজ সানডে, আমি যেহেতু ডিসিআইয়ের মেম্বার ছিলাম, আমি অফিস খোলালাম। কারণ মুখে বললে হবে না, না এরকম হয় না, কাগজপত্র না দিলে তো হবে না। কারণ প্রধানমন্ত্রীর সাথে একই ফ্লাইটে কিন্তু আমার আগরতলা আসতে হবে ফর ইনোগ্রেশন অফ ডেন্টাল কলেজ এবং উই অ্যালং উইথ আদার্স। তো সেই জায়গায় এগুলো করে যে কোনো ডেন্টাল কলেজের এটা রাইট, যে মেডিকেল যা কলেজ থাকলে সেখানে তাদের ফ্যাকাল্টি যারা আছে তারা কিন্তু এই ডেন্টাল কলেজ তারা পড়াশোনা করাবে। তো সেটা যখন আর এটা প্রধানমন্ত্রীজি তো আর আমাকে জিজ্ঞেস করছে না, ওনার অফিস থেকে অটোমেটিক্যালি খবর যায়, না ইট ইজ ক্লিয়ার। সেইভাবে এখানেও নানাভাবে চেষ্টা করেছে, সিজাকে কী করে জায়গা দিচ্ছে, এমুক দিচ্ছে, মানে ঘুম থেকে ওঠে তো আর কাজ নেই, খালি ফল্ট ফাইন্ডিংস, বসে বসে কাজ করার থেকে অকাজের কাজই বেশি। তো সেই জায়গায় আজকে আমরা তাদের দিয়েছি প্রায় 900 কোটি টাকা, ওরা ফেজ ওয়াইজ ওনারা ওখানে সুপার স্পেশালিটি শুরু করতে যাচ্ছে, ভূমি পূজন হয়েছে। তো আমরা মানুষ এখন আসছে ত্রিপুরাতে, এখন ত্রিপুরার আমরা মৌ করেছি মোহন ফাউন্ডেশনের সাথে, যাতে আরও যেসব লিভার, হার্ট ট্রান্সপ্লান্ট সেগুলো করা যায়। আগরতলা গভর্নমেন্ট, এই সরকার যে মানবিক, এর কয়েকটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যে মাত্র 10 টাকার বিনিময়ে যারা পেশেন্ট আছে, পেশেন্ট পার্টি, ওরা অনেক সময় বসে থাকে কোথায় খাবে, হসপিটাল, আমি নিজেও সেটার ইনোগ্রেশন করেছি, 10 টাকার বিনিময়ে দুপুরের খাবার মোটামুটি চলে, সেই ব্যবস্থা এখনও আজকের তারিখে আমি খবর নিয়েছি সেটা চলছে এখানে। আজকে আমরা বাজেটে ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার, সেটা আমরা যেমন বলেছি, অনেক সময় বলেন বিরোধীরা, বলে কোন কাজটা করে। কালকেও আমি গিয়েছি খোয়াইয়ে, সেখানে আমরা বলেছি 8টা ডিস্ট্রিক্টের ডি এডিকশন সেন্টার আমরা খুলব, সেখানেও তার ভূমি পূজন হয়েছে। 30 প্রতিটা যে ডিস্ট্রিক্ট আছে অ্যাট দ্য রেট অফ 20 করোড় আমরা খরচ করব। আর তো অন্য প্রায় 113 করোড় ওখানে প্রজেক্ট, আমি কিছু তো ডাইরেক্ট সেখানে ইনোগ্রেশন করেছি, ভিত্তিপ্রস্তর করেছি। তো এরা তো চোখে দেখে না। তো আমি একবার বলেছিলাম, ওই একজন যে বিরোধী দল নেতা আছে পার্লামেন্টে, উনি প্রায়শ বলেন কোথায় সার্জিক্যাল স্ট্রাইক, কোথায় এই আপনার এই অপারেশন সিন্দুর, কিছু দেখাই যায় না, মিথ্যে কথা বলছে। তো এয়ার স্ট্রাইক কিছুই দেখা যাচ্ছে না। তো একজন বলছিলেন উনাকে এখন থেকে যখন এই ধরনের সার্জারি মানে এই ধরনের অপারেশন হবে, উনাকে নিয়ে যেতে হবে আর ওখানেই বসিয়ে রাখতে হবে, তাহলে বেস্ট হবে। তো এই তো হচ্ছে, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর ওরা পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার সময়ে তো আমি জানি খুব লিমিটেড সংখ্যক এমবিবিএসের সিট ছিল, অ্যাবাউট 13 আমার সময়ে, এর আগে আরও কম ছিল। ডেন্টালের একটা সিট ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কষ্ট, একটা লোক কলকাতায় যায়, হাওড়া স্টেশনে যায়, কেউ শিয়ালদা যায়, সেখান থেকে যাওয়া এবং আসা, গার্জিয়ানদের উপরেও তো কত প্রেশার পড়ে আর্থিকভাবে। আর আজকে আমার মনে আছে ডেন্টাল কলেজেরই একজন গার্জিয়ান এসে আমাকে বলছে যে স্যার, যদিও নিটের মাধ্যমে সে তার মানে মেরিটের কোনো প্রশ্ন নেই, নিটের মাধ্যমেই পেয়েছে, বলে আমার নিটের মাধ্যমে পেলেও আমি কিন্তু আমার ছেলেকে আমি পড়াতে পারতাম না। এবং হি ওয়াজ লিটারালি ক্রাইং যে আমার ছেলে আজকে এই ডেন্টাল কলেজে শুধু আপনাদের সরকারের জন্য সেটা পেয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভদ্রলোক আমার পায়ে আরে রাখুন। তো এই যে কত আজকে 450টা এমবিবিএসের সিট হয়ে গেছে, ডেন্টালের 50 দিয়ে শুরু করলাম, 63 হয়ে গেছে। আবার ভাবা যায় কোনো দিন ত্রিপুরাতে কোনো সময় ডেন্টাল কলেজ বিডিএসের কোর্স চালু হবে। আমরা তো ডেন্টাল কলেজ ওই কেজিএমসি আর আহমেদ, ওই গুয়াহাটি ডেন্টাল কলেজ, এইসবই চিন্তা করতে করতে আমরা ভাবতাম, এইভাবে আমরা বড় হয়েছি। এখানে আমাদের যে পিজি, যে আমরা ভাবছি এমডিএস স্টার্ট করা যায় না, আপনারা অবগতির জন্য জানাচ্ছি যে এমবিবিএসের যে এমসিআই বা এখন যে এনএমসির মধ্যে আছে, যদি কেউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও যদি স্টার্ট করে মেডিকেল কলেজ, সেখানে কিন্তু তারা পোস্ট গ্রাজুয়েশন স্টার্ট করতে পারবে। কিন্তু আমি বললাম যদি ওইটা যদি হয় তাহলে আমাদেরও হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে এখনও এই প্রভিজন নাই। আপনারা জানেন যে ডেন্টিস্ট্রিতে আগে 70 বছর অবধি
ফ্যাকাল্টি হিসেবে থাকা যেত। কারণ 70 বছর এই কারণে ফ্যাকাল্টি মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ ছিল 70 বছর, আর এমসিআইয়ের ছিল 65, এখন উল্টো হয়ে গেছে। এখন সাপ্লাই বেশি হয়ে গেছে, ডেন্টিস্ট্রি 65-এর মধ্যে ইউ শুড বি রিটায়ার্ড, আর মানে এমবিবিএসদের বেলায় বা মেডিকেল কলেজের বেলায় সেটা 70 হয়ে গেছে। তো এইভাবেই যখন বিভিন্ন জায়গায় আমার থেকে যারা জনপ্রতিনিধি বা বিভিন্ন জায়গার থেকে বলে আমাদের এখানে একটা স্পেশালিস্ট দেবেন, পাবোটা কোথায়? এটা তো আর দোকানে পাওয়া যাবে না, বানাতে হবে, তৈরি করতে হবে। তো সেই জায়গায় 89 আমাদের স্পেশালিস্ট ছিল, সেই জায়গায় এখন 93 স্পেশালিস্ট হয়েছে। এবং আরেকটা খুশির বিষয় যে আমি আজকে আসার সময় একটা ডোনার মিনিস্ট্রির সাথে আজকেও সকালে একটা প্রোগ্রাম ছিল। তো এই ডোনার মিনিস্ট্রি থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির ব্লেসিংয়ে আমরা এই আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের আরেকটা নতুন বিল্ডিং তৈরির জন্য 202 কোটি টাকা দিয়েছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আমি মনিটর করেছি, 2টো হোস্টেল হচ্ছে। আগামী দিন আমি বলছি এটা ধরতে হবে যে এটা 100 থেকে 150 সিট হবে আগামী দিন, এবং স্টুডেন্টও এমডিএস হবে, ইন্টার্নি হবে, তাদের থাকার ব্যবস্থা এরকম না আবার ভাঙো ঢুক করে ভাঙো। আমি সব কটা চেষ্টা করি, মনিটরিং করি, ইভেন যে তার টয়লেটটা কোথায় থাকবে, প্রপার হবে কি না, কমন যেন না হয়, একটা দুজনের থাকতে পারে। তো এইভাবে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। ওনারা বলছেন যে 1.5 বছরের মধ্যে কমপ্লিট করবে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। আমাদের 3D প্রিন্টিং ল্যাব, লেজার ট্রিটমেন্ট, রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট, বিএসসি নার্সিং, তাছাড়া সরকারি ও বেসরকারি স্তরে এএনএম জিএনএমের কোর্স এখানে শুরু হচ্ছে। এতে করে বাইরে যাওয়ার যে একটা কথায় বাইরে যাওয়ার যে একটা প্রবণতা ছিল পেশেন্টের, সেটা কিন্তু অনেকটা কম হয়েছে। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, কিছু দালালও কিন্তু হসপিটালের সামনে থাকে। কিছু হলে নর্থে আপনি দেখবেন, আর এইখানে ট্রিটমেন্ট হয় না, যা নর্থে যাও, এই শিলচর যা এরকম বলে। কিন্তু এই দালালদের একটু দেখবেন। আর আমাদেরও একটা সমস্যা কি, যখনই দেখি মনে হয় যে একটা কমপ্লিকেটেড বিষয়, অথচ আমি যে কাজটা জানে তার কাছে রেফার না করে আমি বলে দিলাম আরে চলে যাও বাইরে। এই যে বলে যাওয়ার যে ব্যবস্থা, আলটিমেটলি কিন্তু নিজের পায়ে কিন্তু আমি নিজে কুড়াল দিলাম, এটা নিজের পায়ে নিজে কুড়াল দিলাম। যদি এটা আমার যে সিনিয়র আছে যিনি সাবজেক্টটা জানে ওনার কাছে দেওয়ার পর আবার এইরকমও দেখা গেছে যার কাছে পাঠালে সেও বলছে বাইরে যাও, তাহলে তোমার সুপার স্পেশালিটি আর স্পেশালিস্ট হয়ে লাভটা কি? আমি এর জন্য বললাম, আমি তো প্রায় আমার মুখ্যমন্ত্রীর সময় ইস্যুতে প্রচুর পেশেন্ট আসে, আমি বললাম আপনাকে কে বলেছে? বলে টাকা লাগে, এই ভর্তি হয়েছে, ওইখানে রে দিচ্ছে, আপনাকে কে বলেছে যেতে? বলা এই মুখ ডাক্তারই বলেছে। তা আমি ডেকে বললাম ফোন করুন, কেন পাঠান আপনারা? তো এটা একটা কিন্তু হেবিট হয়ে গেছে। হেবিট কি, একটা পোস্টম্যানের মতো। ইভেন সাব ডিভিশনে যে যখন কোনো ডাক্তার থাকে, সাব ডিভিশনে যখন মানুষ যায়, মানুষের সাথে পেশেন্টের সাথে অনেক লোক যায়। তো এখানে কি হয়, এত প্রেশার থাকে ডাক্তারের উপরে, তাড়াতাড়ি একটা রেফার করে, এই অ্যাম্বুলেন্স ডাক, অ্যাম্বুলেন্সে উঠিয়ে দে। বাট এর ডিউটিটা সারলো, মানে ডক্টর ইজ মানে অ্যাক্টিং অ্যাজ এন অ্যাক্টর, একজন অ্যাক্টর হিসেবে কাজ করে এগুলো সারলো। এই যে আমি যে কাজটা, এটা ডেন্টিস্ট্রিতে হই সব, আমি যদি ওই কাজটা আমি করতে পারতাম তাহলে কিন্তু আমার নিজের এক্সপার্টাইজটাও আমি বাড়াতে পারতাম, সেটা আমি করলাম না। আবার পেশেন্টেরও কিন্তু আস্থা সেটা কিন্তু বাড়লো না। আমাদের অনেক সমাজ পরিবর্তনের কথা আমরা যে বলি, সমাজের পরিবর্তন অনেক আমাদের দরকার। আমাদের ট্রমা কেয়ার সেন্টার কোনোদিন ভাবা যায়, আমাদের এখানে প্রায় নর্থে সেটা হতে যাচ্ছে, বাকি সব ডিস্ট্রিক্টেই হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আমবাসার মধ্যে কার্ডিয়াক কেয়ার সেন্টার বলেছি, আমি নিজেও গেছি, এত সুন্দর অবস্থা। আগে তো আমরা যখন মানে চাকরিটা পেলে খুব খুশি যে চাকরি, সরকারি চাকরি, কি আনন্দ। কিন্তু ওই চিত্রটা আমাদের কাছে এইরকম, কোথায় যখন বসতে দিল একটা ভাঙা চেয়ার, একটা হাতল লক লক করছে, হয়তো বা ভেঙেই আছে, আর একটা টেবিল আছে সে কাঠের, তার যে ভাঙা কোনো রকমের নড়বড়াই, এর উপরে সিস্টার কি করলো, এই যে পর্দা কেটে তার উপরে একটা এই মানে টেবিল কাভার দিয়ে দিল। এই তো পিকচার ছিল আমাদের, মানে এই আর কোনো রকমের তাড়াতাড়ি সেরে পেশেন্ট দেখে বেরিয়ে যাও। এই যে বিষয় যে আমি যে আই মিন ফর হোয়াট, আমার যে পেশেন্টের জন্য কাজ করতে হবে, আমার যত কাজ করা যায়, এই মানে যে মনস্তাত্ত্বিক যে বিষয়, সেটা যতক্ষণ ধরে আমরা প্রপারলি না নেব, তবে যতই আমরা ডেভেলপ করি কোনো দিন সম্ভব হবে না। আমাদের নিজের জায়গায় নিজের চেয়ার, ডেন্টাল চেয়ার আমি পরিষ্কার রাখবো না, আমার যন্ত্রপাতি খারাপ হয়ে আছে, আমি কি করব? আরে
খারাপ হয়ে গেছে, আমি কী করবো, সরকার কত করব, তুমি করো, তুমি পরিষ্কার রাখো এটাকে। এই যে আমার নিজের জিনিস, আমি এখানে কাজ করছি, নেক্সট যে আসবে সেও কাজ করবে। আমি দেখি একের সময় যাই, আমি ডেন্টালের যখনই কোনো হসপিটালে যাই আমি প্রথমেই ঢুকি ডেন্টালে। এত সুন্দর সফিস্টিকেটেড ডেন্টালের দেওয়া হচ্ছে, ক্যামেরা পর্যন্ত আছে বহু জায়গার মধ্যে, সব কিছু আছে। তো এটা কিন্তু মেনটেন্যান্সের দায়িত্বটা কিন্তু তাদের নিতে হবে। আমি রিকোয়েস্ট করব যে সবাই এই বিষয়ে নজর দিন, কারণ বারবার কেনা একটা ডেন্টাল চেয়ারের দাম আছে, ইউনিটের দাম আছে সমস্ত, তো সেটাকে মেনটেন নিজের যখন ক্লিনিকে থাকে সেটা কিন্তু দিনের পর দিন চলছে, বছরের পর বছর। হসপিটালে হলে সেইভাবে কিন্তু আমরা নজর দিই না। আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 100% আমরা টার্গেট করেছিলাম। আমরা এখানের মধ্যে যে ক্যাপিং আছে সেই ক্যাপিং অনুসারে 100%-এ প্রায় এতে করে 250 কোটি 47 লক্ষ টাকা অলরেডি যারা সেটেল করেছে, যাদেরকে পয়সা আমরা দিয়েছি। এখন সারা ত্রিপুরার মধ্যে অনেকে আছে, একটা যেমন বিপিএল ক্যাটাগরি তারাই খালি পাবে, এরকম কিছু ক্যাপিং আছে। আমরা ডিসিশন নিলাম যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা একইভাবে যে 5 লক্ষ টাকা প্রতি বছর প্রতিটা ফ্যামিলিকে দেওয়া হবে, উই হ্যাভ স্টার্টেড। এবং আজকে সেটা কিন্তু এত ভালো করছে, অনেক জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজির নামে যে কার্ড আছে, মুখ্যমন্ত্রীর নামে যে কার্ড আছে, যে কোনো জায়গায় দুটো, এবং বয়সের কোনো বালাই নেই, সবাই এটার মধ্যে। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে শুধু ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে ফুল পার্সন, এখানে যারা আছেন অনেকে জানেও না এই বিষয়, তারা কিন্তু আজকে এই ইন্স্যুরেন্সের এই মাধ্যমে কিন্তু তারা কভার আপ আছে। এখানে 26 কোটির উপরে অলরেডি সেটেলমেন্ট হয়েছে। 1128টি আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আমরা 2024-25 চালু করেছি। মাদার অ্যান্ড চাইল্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। বোর হচ্ছেন কি আপনারা? বলেন। আর আরে আমাকে বললে অসুবিধা নেই, আমি স্টপ। যদি বলেন না ভাল লাগছে না তাহলে, কারণ আমিও যখন বসতাম এই রুমে লাগতে কী বক বক করছে, কি বলছে। হ্যাঁ, যাই হোক, একটু আমি শেষ করে দেব। তো এই যে মাদার অ্যান্ড চাইল্ড, সেখানেও ডোনার মিনিস্ট্রির থেকে আমরা প্রায় 192 করোড় পেয়েছে, সেখানেও ভূমি পূজন হয়েছে, কাজ শুরু হয়েছে। বিশ্রামগঞ্জে এটা কিন্তু একটা হচ্ছে ডি এডিকশন সেন্টার, আর একটা হচ্ছে যে নেশামুক্তি, যারা বিশ্রামগঞ্জে যারা রিহেবিলিটেশন সেন্টার, তাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের যে ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা দিয়েছে। আমরা বারবার চোখের বিষয়ে বহুত লোক আসে, আর চোখের এখানে কিচ্ছু হয় না, যাই বাইরে যায়, রেটিনা স্পেশালিস্ট নাই। তো আমি বারবার শুনতে এরকম হয়ে গেছে, আমি গীতেশ সাহেবকে বললাম যে আরে এইসব তো হবে না, চোখের জন্য বাইরে যাবে কেন? তো আমরা আইএলএসে যাওয়ার দিকে যে জায়গাটা সেটাকে এয়ারমার্ক করেছি, সেখানে আমরা 100 বেডেড একটা মানে টার্সিয়ারি আই হসপিটাল আমরা করতে যাচ্ছি, যাতে করে মানুষ না যায়। সেটাকে নিয়েও আমি যখন বসলাম, এখন কথা হলো অনেক সময় কি হয়, যখন আই হসপিটাল হবে তো আর্কিটেক্ট তো বড় বড় করে বানিয়ে নিল, কি বানালেন, দেখা গেলো 5টা ওটি, মানে অদ্ভুত। আমি বললাম 5টা ওটি আই হসপিটালে কী হবে? অ্যানেস্থেটিস্ট রেখেছে এতগুলো। আমি অ্যানেস্থেটিস্ট এখানে কটা? বেশিরভাগই তো চোখের যে অপারেশন হয় আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া, এখানে অ্যানেস্থেটিস্ট বসে বসে কি গুনবে? তখন আমি বললাম এটা আই হসপিটাল আপনি রাখুন, আই হসপিটাল করলে এটাকে কানেক্ট করুন যে এজিএমসির সাথে, ভেরি নিয়ার টু এজিএমসি। তো এজিএমসির যারা এ ধরনের কোনো কারণে এখন জেনারেল অ্যানেস্থেশিয়া লাগবে, আইয়েরও অনেক সময় জেনারেল অ্যানেস্থেশিয়া লাগে, তখন তারা ওখান থেকে এসে এটাকে আমরা এনএমসির মধ্যে দেখাবো, দিস ইজ আওয়ার হসপিটাল, দিস ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এজ দিস হসপিটাল ইউ ক্যান কনসিডার অ্যাজ এজিএমসিস ব্রাঞ্চ। তো এইভাবে আমরা করছি, যেহেতু আমি জানি বিষয়টা, এখানেও কিন্তু আমি প্রচণ্ড মনিটর করি। অনেক সময় ইঞ্জিনিয়াররা বিরক্ত হয়, কিন্তু সামনে তো আর সাহস পায় না বিরক্ত হলেও, কিন্তু আমি বলি যে এটা ঠিক করো, এটা এইরকম হয় না, তুমি কীভাবে এতগুলো রুম করলে, দরকারই না। 100 বেডেড হসপিটাল চোখে কত, 100 বেডেড কী করা হবে? কিন্তু ভাষণে লেখা 100 বেডেড হবে কোনো দিন, হতেও পারে আগামী দিন, এত চোখের পেশেন্ট, কিন্তু সাধারণত কী হয়, অপারেশন করলেও পরের দিনই চলে যায়। তো সেগুলো আমি সেইভাবে কাজ করছি এখানে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 2025 সালে 8th টাইম আমরা সেটা করছি, যাতে, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদের আগামী দিনের যারা শিশু তারাই আমাদের ভবিষ্যৎ। সেই জায়গায় 1 থেকে 19 বছর বয়সী যারা আমরা টার্গেট করেছি এই বছর, প্রতি বছর, গত বছরও 100% টার্গেট কিন্তু আমরা ফুলফিল করেছি।
সেখানে এবার আমি সেটা ইনোগ্রেশন করেছি, প্রায় 10,59,000 যারা শিশু এবং কিশোরী তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদেরকে কি দেওয়া হয়? এদেরকে এক তো মানে কোন মানে কলেজে হয়, স্কুলে হয়, বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে এই ধরনের যে কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন এ, ওআরএস প্লাস জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড ইত্যাদি। স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন একটা আমরা শুরু করেছি। সেটা কি? প্রথমে আগে আমরা বিশেষ করে আমরা যদি আমবাসা বা ধলাই ডিস্ট্রিক্টে, এটা একটা পেরিনিয়াল কিন্তু প্রবলেম ছিল, ডায়রিয়া, এতমৃত ডায়রিয়া। এখন কিন্তু এগুলো দেখা যায় না, এমনিতে হচ্ছে না, কিন্তু বিকজ আমরা ওইগুলোকে অ্যাড্রেস করি তবেই সেটা সম্ভব হয়েছে। এবং 2025 সালের জুন মাসে আমরা এই স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন আমরা শুরু করেছি। সেটা 8টা জেলার মধ্যে 5 বছরের যারা নিচে প্রায় 3 লক্ষ যারা শিশু আছে তাদেরকে টার্গেট করেছি। এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে শিশু মৃত্যু যাতে শূন্যে নামিয়ে আনা যায়, তার জন্য এই অভিযান। আমরা শুধু তাই নয়, আপনারা অনেক সময় হার্টের প্রবলেম থাকে, আমার কাছে অনেক পেশেন্ট আছে বাচ্চাদের, তাদের জন্মগত যে হার্টের প্রবলেম, হৃদরোগের প্রবলেম, তাদের বিনামূল্যে অপারেশনের আমরা ব্যবস্থা করেছি, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের সাথে আমরা মৌ করেছি। এবং এখন পর্যন্ত এই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি যেটা RBSK, এর মধ্যে 2টো আমাদের অপারেশন মানে খুব সুন্দরভাবে এই অপারেশন হয়েছে। এখন তার জন্য স্ক্রিনিং দরকার, স্ক্রিনিং যত বেশি হবে আরও জানা যাবে। তো এই স্ক্রিনিংয়ের জন্য IGM হাসপাতালে 2018 সাল থেকে ইকোকার্ডিওগ্রাফি ব্যবহার করে এই স্ক্রিনিংয়ের মাধ্যমে এবং RBSK-র মাধ্যমে সে চিকিৎসা এখন পাচ্ছে। এই যে শিশু স্বাস্থ্য স্ক্রিনিং আরও যত বেশি, আমরা দেখেছি যখন কোভিডের সময় যত বেশি স্ক্রিনিং হবে তত বেশি কিন্তু বেরিয়ে আসতো। এক্স্যাক্টলি সেম এখানে আমরা নিজেরাও জানি না whether I have been attacked by HIV or not. HIV কিন্তু উপসর্গ বোঝা যায় না। HIV-র এর জন্য যত স্ক্রিনিং করা যায় তত বেশি আমরা বুঝতে পারবো। তো স্ক্রিনিং খুব ইম্পর্টেন্ট। তো এই HIV যখন ঠিক সময়ে যখন ধরা না পড়ে, আমরা যদি ডায়াগনোসিস না হয়, আলটিমেটলি এইডস হয়। আর এইডস হলে আপনারা জানেন। তো এই বিষয় নিয়েও আমরা বিশদভাবে বিভিন্ন ক্যাম্পেইন আমরা করি, যে ওর যে অটো ইমিউন সিস্টেম সেটা কমপ্লিটলি ডিস্ট্রাকশন হয়। প্রথমেই যে HIV-র কাজই হচ্ছে তোমার শরীরের যে আসল যে WBC সেটাকে আঘাত করা, সেটাকে নষ্ট করে। এবং অন্যান্য অপরচুনিস্টিক যে রোগগুলো আছে, সেটা টিউবারকুলোসিস হতে পারে, অন্য যে কোনো এসে সেই কারণে পেশেন্ট মারা যায়। তো এই ন্যাশনাল হেলথ মিশনে এখানে 48টি মোবাইল স্বাস্থ্য পরিষেবার দল চালু আছে এবং বিভিন্ন জায়গায় ওনারা যাচ্ছেন। আমাদের 2025 সালের জানুয়ারিতে বিলুনিয়ার থেকে আমাকে প্রায়ই বলতো যে এখানে একটা MCH ক্লিনিক বা হসপিটাল শুরু করার জন্য। তো 2025 সালে আমরা MCH উইং সেখানে আমরা শুরু করেছি। আমাদের ত্রিপুরা বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায়, যেটা সেক্রেটারি সাহেব বলেছেন অলরেডি, প্রায় 90,000 যারা শিক্ষার্থী। এটা একটা অদ্ভুত যে স্টুডেন্টদের স্কুলে গিয়ে, এবং এখানে ডক্টররাও কিন্তু ইনভলভ আছে এবং নিয়মিত সেটা হচ্ছে কিনা আমি মনিটরিংও করি। এবং 125 স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্পে শুরু হয়েছে এবং অন্যান্য স্কুলগুলোকে আমরা আগামী দিনে সেগুলোকে কভার করব। একটা ক্লাসের মধ্যে আপনারাই শুনো, আমি জানি না ইয়াং ছেলে মেয়েরা যারা আছেন এদের হয়তো বা করেছে, আমাদের সময়ে তো ক্লাস করতাম, কোনো দিন ডাক্তারবাবু ভিতরে ঢুকে বা বলছে যে আপনাদের চেক করতে এসছি, এই দৃশ্য কিন্তু আমরা কোনোদিন দেখিনি। আর হবেও কিনা আগে মানে আগামী দিন আমরা জানা নেই, হতে পারে। তো এই যে মিশন, তাতে করে যে শারীরিক মানসিক সুস্থতা, স্বাস্থ্য, পুষ্টি, পাঠ্যক্রম ইত্যাদি কিন্তু আরও প্রপারলি, যদি তার শরীর ভালো থাকে, হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি, শরীর যদি ঠিক থাকে সব কিছুই ভালো চলবে। মাসকান সার্টিফিকেশন, এটা আমাদের জন্য একটা মানে অত্যন্ত খুশির বিষয় যে আমাদের শিশু বিভাগ, যেটা IGM হাসপাতাল আছে, মাসকান সার্টিফিকেট লাভ করেছে এবং ন্যাশনাল হেলথ মিশন সিস্টেম রিসোর্স সেন্টার এটাকে কিন্তু স্বীকৃতি দিয়েছে, ধলাই জেলা হাসপাতালকে, সেটাকে মাসকান সার্টিফিকেট। ত্রিপুরা IGM হাসপাতাল সেটা প্রথম শিশু বিভাগ, এটা রাজ্যের প্রথম এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের তৃতীয় প্রতিষ্ঠান যারা নাকি এই মাসকান সার্টিফিকেট পেয়েছেন। আমরা ত্রিপুরা হেলথ সিনারিও রিপোর্ট অগাস্ট 2024 অনুযায়ী আমরা যে শিশু হার মৃত্যু, এটা খুব ইম্পর্টেন্ট, মানে ন্যাশনাল লেভেলে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার এগুলো দেখেন। 21 থেকে আগে 1000 প্রতি 1000-এর মধ্যে 21 জন মারা যেত, এটা কমিয়ে আমরা 18 এনেছি
এবং আগামী দিন আমরা এটাকে 10-এ নামিয়ে আনার লক্ষ্যে 2030 সালের মধ্যে যেটা ত্রিপুরা স্টেট অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ 2.0 সেটা আমরা করব। এখানে ডেন্টাল সার্জনরা আছেন, অ্যাসোসিয়েশন তো আছেনই এখানে আজকে, ন্যাশনাল ওরাল হেলথ মিশন প্রোগ্রাম এবং ন্যাশনাল হেলথ মিশন ওনার যৌথ উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে আগামীকাল ওনারা একটা প্রোগ্রাম রেখেছেন, এখানে ট্রেনিং দেওয়া হবে অ্যান্ড এতে করে অনেক বেশি আপনারা জানবেন। ত্রিপুরা ডেন্টাল সার্ভিসে এখন প্রেজেন্ট স্ট্রেংথ হচ্ছে 53 এবং ডেন্টাল সার্জন থ্রু NHM 52, টোটাল 105 ডেন্টাল সার্জনস আর দেয়ার ইন, মানে রেগুলার অর কন্ট্রাকচুয়াল। আমি অলরেডি গীতেজিকে বলেছি যে ডেন্টাল যে সার্ভিস রুল, এটার ইতিহাস যারা আছে এরা জানে কীভাবে আমি সার্ভিস রুল আমি তৈরি করেছি। আর কোথাও MBBS-এর ছাড়া আর কোনো মানে ডিপার্টমেন্টের বা কোনো ডিসিপ্লিনের কিন্তু সার্ভিস রুল শুরু হয়নি। এর জন্য বহুত ফাইট করতে আমি সবসময় একটু মানে সামনের দিকে চলার ব্যক্তি, তো সেইভাবে তৎকালীন সময় সেটা কিন্তু আমি ডেন্টাল সার্ভিস রুল আমরা শুরু করেছিলাম খুব কম সংখ্যক দিয়ে, আজকে সেটা গিয়ে দাঁড়িয়েছে 53। তো আমি বলেছি যে এটাকে যাতে অ্যামেন্ডমেন্ট করা যায় এবং আশা করি 150 পর্যন্ত আমরা করব, এই আশা আমি করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। Gratitude companies and the secretary here. I would like to invite Dr. Bhashwar Roy Shash, Organizing Secretary and Port Annual Dental Conference, IPA Tripura East Branch, to deliver the whole of that. Respected Professor Dr. Manik Shah sir, Honorable Chief Minister Tripura, Chief Guest of today's program, respected Sri Kiran Tidya sir, IAS Secretary, Health and Family Welfare Department, Government of Tripura, respected Sri Sati Waid sir, Additional Secretary and Mission Director, NHM, Government of Tripura, respected Dr. Debasri Verma sir, Director of Health Service, Government of Tripura, respected Dr. Ramchandra Das sir, Director of Family Welfare and Preventive Medicine, Government of Tripura, respected Professor Dr. A.P. Sharma sir, Director of Medical Education, Government of Tripura, respected Dr. Rajesh Acharya sir, Deputy Director, Dental, State Nodal Officer, NHP, Government of Tripura, respected Dr. Shalu Rai Madam, Principal, Agartala Government Dental College,